সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদত ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা রমজানে রোজাদার ভাই বোনদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়, স্বাস্থ্যগত যে সমস্ত সমস্যার উদ্ভব ঘটে, সেই সমস্ত সমস্যা নিয়ে এবং তার থেকে উত্তরণের বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে বসা আছেন ডাক্তার মোস্তফা নবী, সহযোগী অধ্যাপক, মেডিকেল ফ্যাকাল্টি, হামদত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। আমার বাম দিকে সামনে বসা আছেন ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার, হামদত, টাঙ্গাইল। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিসেন্ট্রি নিয়ে। আসলে ডিসেন্ট্রি বা আমাশয় এটা রমজানে রোজাদার ভাইদের খাওয়া খাদ্যের অভ্যাসের পরিবর্তনের কারণে এবং অন্যান্য অনেক ফ্যাক্টরে যা আপনারা বলবেন সৃষ্টি হতে পারে। এই ডিসেন্ট্রি হয়ে গেলে দেখা যায় একজন মানুষ সঠিকভাবে রোজা রাখতে পারে না, তার পেট ব্যথা, অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। তারা এই বিষয় নিয়ে একটু জানার জন্য, রোজাদার ভাই বোনদের জানার জন্য আমরা আলোচনা করব। প্রথমেই আমি ডাক্তার মোস্তফা নবী স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ডিসেন্ট্রি জিনিসটা আসলে এটা রমজানে রোজাদার ভাইদের মধ্যে কিভাবে সৃষ্টি হতে পারে এবং এটা হওয়ার কারণ কি কি স্যার, এ ব্যাপারে। ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে আমাশয়, ইংরেজিতে যেটাকে আমরা ডিসেন্ট্রি বলি, এটা মূলত আসলে দুই রকম। একটা আছে যেটা এন্টেমি বা হিস্টোলাইটিকা নামে একটা রোগ জীবাণু দ্বারা হয়, যেটাকে আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি বলে থাকি। এটা যাদের আছে, এটা অনেক দিন পর্যন্ত এই জীবাণুটা বৃহদন্ত্রে বাস করে এবং তার অল্প বিস্তর কিছু পরিমাণ লক্ষণ থাকে, যেটাকে আমরা ক্রনিক ডিসেন্ট্রি বলে থাকি। তো রমজানের সময় যখন আমাদের খাওয়া দাওয়ার অভ্যাসটা হঠাৎ করে একটু পরিবর্তিত হয়, বিশেষ করে ভাজা, যেগুলো গুরুপাক খাবার, বেশি মশলাযুক্ত খাবার, এগুলো খাই, অথবা খাওয়ার পরিমাণটা বেশি হেরফের হয়, তখন আমাদের ওই যে লক্ষণগুলো সেগুলো বেড়ে যায়। যার ফলে আমরা মনে করি যে সারা বছর তেমন একটা বোঝা যায়নি, কিন্তু রমজানের সময় এটা হঠাৎ করে হলো কেন। আসলে যে রমজানের সময় যে হলো তা এমনটা কোনো কথা না, এটা ছিল আগেও। কিন্তু রমজানের সময়ের সাথে এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে আমাদের যে আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত, এই রমজানের সময়টাতে আমরা এটার পরিপূর্ণভাবে সুন্দরভাবে চিকিৎসা করতে পারি। আর আমাদের খুব দুঃখজনক কথা এটাই যে এই রোগটার চিকিৎসা আমরা সঠিকভাবে করিও না এবং শেষও করতে পারি না। এর কারণটা হলো এর কারণটা হলো যে এটা যে মূল রহস্যটা, কোথায় তার জীবাণু আছে এবং কিভাবে এটা প্রক্রিয়া হচ্ছে, সংক্রমণটা হচ্ছে, কোথায় ঘটনা, এটা কেউ চিকিৎসকরা ভালো করে বুঝিয়ে বলে না এবং রোগীরাও এই ব্যাপারে সচেতন নয়। যদি ভালো করে বুঝিয়ে বলা হয় যে আপনার এই জীবাণুটা এইভাবে আপনার অভ্যাস থেকে আসতেছে, এই অভ্যাসটা আপনি পরিবর্তন করেন, হাত ভালো করে ধৌত করে খাওয়ার আগে আপনি প্রস্তুত হন এবং মলমূত্র ত্যাগের পরে আপনি ভালো করে নিজে পরিচ্ছন্ন হন। আর রমজানের সময় তো এটা একান্ত জরুরি। এছাড়া চিকিৎসাও নেন, এর পাশাপাশি এই নিয়মগুলো পালন করেন, খাওয়া দাওয়াটার সাথে এটা অ্যাডজাস্ট করেন, তাহলে কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না। জি, আপনি আরেকটা বলতেছিলেন স্যার, ডিসেন্ট্রি আরেকটা প্রকার আছে। হ্যাঁ, আরেকটা প্রকার, সেটার নাম হলো, আমরা অনেক সময় এটাকে রক্ত আমাশয় বলে থাকি, ইংরেজিতে এটাকে ব্যাসিলারি ডিসেন্ট্রি বলা হয়। এটার জীবাণুটা আরেকটা নামে আছে, সেটার নাম হলো সিগেলা। তো এই জীবাণুটা দ্বারা আক্রান্ত হলে পরে তখন দেখা যায় অল্প অল্প একটু জ্বর থাকে, পায়খানার সঙ্গে একটু রক্তের কণিকা যায় এবং বারবার মলত্যাগ হয় এবং অল্প বয়স্ক বাচ্চাদের এটা বেশি হয়। তো সেখানে ওই একই রকম যে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মুখে থেকে আরম্ভ করে পায়খানার রাস্তা পর্যন্ত এইটাকে আমরা একটা রোগ জীবাণু যে সংক্রমিত হয় তার একটা পথ আমরা বলে থাকি। মুখ দিয়ে ঢোকে এবং সেটা পায়ের পথ দিয়ে বের হয়। পরবর্তী সময় সেটা যে কোনো বাহক বা যে কোনো কিছুর মাধ্যমে আবার সেটা খাদ্যের মাধ্যমে পৌঁছে, সেটা পানির দ্বারাও হতে পারে, মাছের দ্বারাও হতে পারে, অথবা অন্য একজন মানুষের হাতের মাধ্যমেও হতে পারে। এমনও হতে পারে যে আমরা হয়তো যে কোনো জিনিসের দ্বারা একটা কিছু তৈরি করতেছি, যেমন আমরা খাওয়ার সময় অনেক সময় বুরহানি খেয়ে থাকি, সেখানে যে পুদিনা পাতাটা ব্যবহার করা হয়, সেই পুদিনা পাতা যে মাটি থেকে গাছটা হয়েছিল সেটা ভালো করে পরিষ্কার করা হলো না, সেখানে সিগালা জীবাণুটা রয়ে গেছিল, ওটাকে তো কোনো সিদ্ধ করা হয় না, যার ফলে সেই বুরহানির মাধ্যমে ওই সিগালা জীবাণুটা
পেটের মধ্যে গেল। তো এইভাবে যেভাবে যাচ্ছে জীবাণুটা, যেভাবে রোগটা হচ্ছে, সেই প্রক্রিয়া যদি বন্ধ করা না যায়, তাহলে চিকিৎসা যতই করা হোক না কেন এটা কোনো কাজে লাগবে না। এবং সত্যি কথা বলতে কি, আমাদের হামদাদকে অনেক ধন্যবাদ। এই যে হোলিস্টিক ভিউ চিকিৎসা, যে মানুষের সাথে ভালোভাবে আলাপ আলোচনা করে রোগীকেই শক্তি সম্পন্ন করে গড়ে তুলতে হবে, যে সে নিজেই তার রোগের অবস্থাটা বোঝুক, উপলব্ধি করুক এবং নিজে একটা সৈনিক হিসেবে কাজ করুক, কিভাবে তার চিকিৎসাটা কাজে লাগবে, তাহলে এই রোগগুলি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এবার যাচ্ছি একটু ডাক্তার ইকবাল হোসেন সাহেব, আপনি বলবেন যে এই যে ডিসেন্ট্রি বা আমাশয় হয়ে গেলে সাধারণত আর কি কি কমপ্লিকেশন হতে পারে তার সাথে, যেরকম তার আর কি কি অসুবিধা হতে পারে আমাশয়, যদি একজন লোক আমাশয় ভোগে সঠিক চিকিৎসা না হয় তাহলে তার আর কি কি কমপ্লিকেশন দেখা যেতে পারে? আমাশয়ের সঠিক চিকিৎসা যদি আমরা না করি তাহলে এটা দেখা যাবে যে রোগী দিন দিন, বিশেষ করে আমাশয় তো দুই ধরনের, জি স্যার বললেন, হ্যাঁ, যে এমিবিয়াসিস যেটা আর কি, বা সাদা আমাশয় বলা হয়। এই যে এমিবিয়া দ্বারা অ্যান্টামিবা হিস্টোলিটিকা দ্বারা যে আমাশয়টা হয়, এটা বৃহদান্তে দীর্ঘদিন অবস্থান করে, বছরের পর বছর থাকতে থাকে, বাস করে, ইভেন মৃত্যু পর্যন্ত এটা ভোগ করতে হয় যদি সঠিক চিকিৎসা না করা হয়। তো সেই ক্ষেত্রে তো রোগী দুর্বল হয়ে পড়বে, তার রক্তশূন্যতা দেখা দিবে, তার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিবে। তার পরিপাকতন্ত্র অনেকদিন যদি এটা ক্রনিক হয়ে যায় তখন তার খাওয়া খাদ্যের অরুচি এবং অন্যান্য খাওয়া খাদ্যের অরুচি দেখা দিবে, ঠিক আছে। তো সে পুষ্টিহীনতায় ভুগবে, ঠিক আছে, ক্ষুধামন্দ দেখা যাবে, পেট ভারী ভারী লাগবে, অল্প খেলে পেট ভরে যাবে, এই বিভিন্ন সমস্যা দেখা যায়। আর পুষ্টিকর খাবারগুলো খেতে পারবে, ইরিটেশন সৃষ্টি হয় যে আমাশয়ের কারণে, যার কারণে অনেক সময় রেকটাল কিছু ডিজিজেও ভুগে, এরকম আপনি মনে করেন কিনা? না, এরকম যে হয়তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ভোগার কারণে হয়তো কোদ দিয়ে অনেক সময় দেখা যায় পায়খানা করে, বা অনেক সময় কনস্টিপেশন বা সমস্যার কারণে দেখা যায় যে তখন ওই তার হয়তো পালসের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে রেকটাল প্রলাপসও ঘটে যায় অনেক, হ্যাঁ, বা বড়দের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা দেখা দেয়, তো সেই ক্ষেত্রে রেকটাল প্রলাপস হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের যা এই দীর্ঘদিন ভোগার কারণে যে সমস্যা, তো সেটার কারণে যে আমাদের হামদর্দ একটা তৈরি করছে খুবই সুন্দর, যেটা বিশ্ববিখ্যাত নাম করা টপ 10 প্রোডাক্ট বা বিশ্বের মধ্যে 10 নম্বর, হ্যাঁ, সেটা হচ্ছে যে রুআবজাটা হইতেছে এমন হিসাবে 10 নম্বর বিশ্বের মধ্যে যে সারা বিশ্বের জ্ঞানী গুণী জুরি, স্থান, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, খাদ্য, সব দিক থেকে 10 নম্বর। এটা পানীয় হিসাবে নাম্বার 1, না পানীয় হিসাবে নাম্বার 1, হ্যাঁ, পানীয় হিসাবে নাম্বার 1। তো রমজানে যদি ডিসেন্ট্রি এই সমস্যাটা থাকে, তার তো সারাদিন না খেয়ে থাকবে, ঠিক আছে, তাই ইলেকট্রোলাইটস গুলো ইমব্যালেন্স হয়ে যাবে, সে দুর্বলতা এমনিই ভুগতেছিল, আরো পুষ্টিহীনতায় ভুগবে। তো সেই ক্ষেত্রে রুআবজা এমন একটি ভিটামিন, তার দেখা যায় যে শারীরিক দুর্বলতা বসলে হার্টও কিছুটা দুর্বল হয়ে যাবে, বারবার পায়খানার ব্যাগ হবে। তো এই ক্ষেত্রে রুআবজাটা একটা কার্ডিওটনিক, তো সেই হিসাবে তার পুষ্টি ঘাটতি, দুর্বলতা সেটা দেওয়া যেতে পারে। প্লাস যে আমাদের একটা চমৎকার একটা মেডিসিন আছে যে মার্বেলাস, হ্যাঁ, মার্বেলাসটা কি? মার্বেলাস আসলেই মার্বেলাস, এক্সিলেন্ট। এটা হইতেছে বেল, আমরা সবাই অতি পরিচিত যে বেলের কাঁচা বেলের নির্যাস, হ্যাঁ, শ্বাস থেকে তৈরি করা। প্লাস এটার মধ্যে আছে আরেকটা জিনিস যে হলার হেনা অ্যান্টিডিসেন্ট্রিকা, অর্থাৎ কুর্সিসাল। তো এটার নামই হইতেছে, সাইন্টিফিক নাম হইতেছে হলার হেনা অ্যান্টিডিসেন্ট্রিকা, অর্থাৎ এটা ডিসেন্ট্রির বিরুদ্ধে কাজ করতেছে। তো এই দুইটা জিনিসের চমৎকারে তৈরি হওয়ার কারণে এই ডিসেন্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে ওই এমিবাজনিত যে ডিসেন্ট্রি বা ওই সিগেলা দ্বারা আক্রান্ত, দুইটার ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে। আর বিশেষ করে ওই যে দ্বিতীয় যে স্যার বললেন যে ওই যে সিগেলা দ্বারা, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আরেকটা শুধু আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হামদর্দের, সেটা হচ্ছে শুধু হলার হেনা অ্যান্টিডিসেন্ট্রিকা, অর্থাৎ নাম হইতেছে হলারেন্ট। ওষুধটার নাম হইতেছে হামদর্দ তৈরি করছে হলারেন্ট। তো এটা ওই অ্যাকিউট ডিসেন্ট্রির ক্ষেত্রে বা সিগেলা ব্যাসেলার যে সিগেলা দ্বারা যে হচ্ছে ওই ডিসেন্ট্রিটা হচ্ছে, তো সেটার ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে। আর কোন ট্যাবলেট আপনাদের তো আছে? হ্যাঁ, যেমন এটার সাথে আমরা এটা তো দিলাম সিরাপ, হ্যাঁ, ট্যাবলেট ডিজনি আমাদের একটা প্রোডাক্ট আছে, ডিজনি খুব চমৎকার কাজ করে। 2 ট্যাবলেট করে দিনে 2 বার, হ্যাঁ, আহারের পূর্বেও খেতে পারবে, পরেও খেতে পারবে,
তো এই ডিজনিটা আমরা দিতে পারি। তো আবার আরো কিছু যেমন জিনিস আছে আমরা ইউজ করতে পারি। এত্রিফলে বাদিয়ান একটা আছে, সেনিসোলিট জাতীয় ওষুধ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় আবার ফিরে আসব, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক আয়োজিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আবার যাচ্ছি মূল আলোচনায়। জি, আমরা আজকে যে আলোচনা করতেছিলাম ডিসেন্ট্রি বা আমাশয় নিয়ে, স্যার খুব সুন্দর বলছিলেন। আমি আবার যাচ্ছি জনাব ডাক্তার মোস্তফা নবী স্যার আপনার কাছে, যে এটার থেকে বাঁচার উপায়, প্রিভেনশন বা কি ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা রোজাদার ভাই বোনরা এটার থেকে বাঁচতে পারে, এই ব্যাপারে একটু বলবেন। প্রথমে আমি বলেছিলাম যে খাদ্য বস্তুগুলোর সাথে নিজের ব্যক্তিগত যে অভ্যাস, কি খেলে কতটুকু কি লাগবে, এটা অবস্থা বুঝে সেই অনুপাতে সেই অবস্থায় সেই সময়ে খাওয়া দাওয়াটা করা। রমজানের মধ্যে যেহেতু একটা সুনির্দিষ্ট সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে ইফতারি বিশেষ করে যখন আমরা করি, তখন অনেক সময় একটু বেশি ভাজা পোড়া, একটু তৈলাক্ত খাবার খেয়ে ফেলি। তো এই সময়ে কিন্তু আমাশাটা বেড়ে যেতে পারে। কাজে এই সময় এটা খুব সাবধানতা সহকারে খেতে হবে। আর এই রোগটা যে কারণে বাড়তেছে, জীবাণু যেখান থেকে আসতেছে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে পারি। যেমন আমরা বাথরুমে অনেক সময় যে বদনা ব্যবহার করি বা ঘটি ব্যবহার করি, অথবা আমরা যে জিনিসটা আমরা ব্যবহার করি ওই পানি স্প্রে করার জন্য, দেখা গেল ওই জিনিসগুলোর মাধ্যমেই এই জীবাণুগুলো আমাদের মধ্যে আসে। তাহলে যেমনটা আমার লেবু ধৌত করতে হবে, ওরকম ভাবে কাটার যে জিনিসটা আছে এই ছুরিটা, এটাকেও কিন্তু ওরকম ভাবে পরিষ্কার করে নিতে হবে। নট অনলি দ্যাট, এটা যে প্লেটে রাখলাম, দেখা গেল ওই প্লেটটা স্বাভাবিক প্লেট, দোয়াই হয়নি, ওর মধ্যে কিন্তু এগুলো আছে, স্বাভাবিক পানি দিয়ে দিচ্ছি। জি, অথচ খাচ্ছি কিন্তু পরিষ্কার, মানে একদম পান করার পানি। তো এই ভুলগুলোর কারণে, সচেতন না হওয়ার কারণে কিন্তু এরকম হয়। তো এইটাই আমরা বলছিলাম বারবার যে আলহামদুলিল্লাহ আসলে আমাদের দেশে অনেক অনেক এরকম স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে হামদর্দ কিন্তু এই হোলিস্টিক ভিউ, যে রোগীকে একটা সৈনিক বানাই দেওয়া লাগবে, যে সে ভালো থাকবে কিভাবে, রোগটা হচ্ছে কিভাবে, এবং তার চিকিৎসা করলে শুধু ওষুধই ভালো হবে না, ওষুধও লাগবে, প্রতিরোধ করতে হবে, এবং কিভাবে হচ্ছে এটাও জানতে হবে। জি জি, আপনি যে সুন্দর করে বলছিলেন যে এটা জীবাণুটা অনেক সময় আগে থেকে থাকতে পারে, সুপ্ত অবস্থায় থাকে, রমজানে খাওয়া খাদ্যের ব্যতিক্রমের কারণে এটা আবার প্রকাশ পায়। এখানে তো স্যার তার ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হয়ে যায় অনেকটা। এই ব্যাপারে তাকে আপনার খাবারের কোনো নির্দেশ দিচ্ছেন? জি, যখন দেখা যাবে যে সে সারাদিন খেলো না, সন্ধ্যার পর যে খাওয়াগুলো খেলো, ঠিক অল্প সময় পরে আবার সে রাতের আরেকটা খাবার খেলো, তাকে বুঝতে হবে যে অন্ত্রনালীতে যে আমাদের যে সিস্টেমটা আছে হজমের জন্য, তার কিন্তু নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। ওই সময়ের মধ্যে আমাদের হজমকারক রস আছে, সেই রসগুলো গিয়ে তার ভিতরে মানে জারক রস নামে আবার আলাদা এনজাইম আছে, এগুলো কার্যকরী হওয়ার জন্য একটা সময় দিতে হবে। এখন এই সময়টা যদি আমরা না দিই, শুধু খাওয়ার পর খাওয়া খেতেই থাকি, তাহলে তো এটা ভালো করে জীর্ণ হবে না, এবং তখন ওই সুযোগে আমাদের এটার যে প্রকোপ এটা বেড়ে যাবে, লক্ষণগুলো বেশি প্রকাশিত হবে, এবং জীবাণুগুলো সুযোগ পেয়ে যাবে, বরং পেটে আরো গ্যাস হবে, দেখা যাবে বারবার বুধ হবে পেটটা, তার বমি বমি ভাব হবে। কিন্তু যদি ওই সময়টা দেওয়া হয়, এবং পরিমাণও একটা বড় ফ্যাক্টর, পরিমাণ কতটুকুন খেলে পরে আমার খারাপ লাগবে না, এটা কিন্তু কাঁচা সবজি তার ডিসেন্ট্রি রোগীদের কিন্তু এই হচ্ছে না। হ্যাঁ, কাঁচা সবজি, বিশেষ করে শাক বা দুগ্ধজাত খাবার, বা একই সাথে একাধিক খাবার, যে জিনিসগুলো তার জন্য সুটেবল হয় না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা ভুলক্রমে এই রমজানের মধ্যে সারাদিন উপোস থাকার পর যখন আমরা হাতের কাছে পাই, সবই আমরা খেয়ে ফেলতে চেষ্টা করি, সেগুলো তো পরিমাণের ব্যাপার আছে। আমি একটা খেজুরও খেতে পারি, আবার 5টা খেজুরও খেতে পারি, বুঝে শুনে তার নিজের কন্ডিশন বুঝে তাকে গ্রহণ করা উচিত। এই ব্যাপারে আমরা রোগীদেরকে সচেতন করতে পারি। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডাক্তার ইকবাল হোসেন, আপনি একটু বলবেন যে ওই যে স্যার যেটা বললেন যে ডিসেন্ট্রি হওয়ার কারণে বা আমাশা ভোগার কারণে তার সাধারণত ডাইজেস্টিভ সিস্টেম অর্গান দুর্বল হয়ে যায়। এই যে ডাইজেস্টিভ দুর্বলতা কাটানোর জন্য হামদর্দের কি কি ওষুধ এখানে সাপোর্টিং হিসেবে দেওয়া যেতে পারে, এই ব্যাপারে একটু। তো ডাইজেস্টিভ সিস্টেম আসলে আমরা যদি পরিমিত খাবার খাই বা সঠিক নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু অতটা সমস্যা হয় না। কিন্তু বিশেষ করে যে ডিসেন্ট্রির সাথে যে ডাইজেস্টিভ ডিসঅর্ডারের সম্পর্কটা,
এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হামদর্দ নতুন একটা ওষুধ আবিষ্কার করেছে, খুবই গুরুত্বপূর্ণ, যে মিষ্টি কমলার ঘনীভূত রস দিয়ে তৈরি। এটা হচ্ছে অরেঞ্জিন। হ্যাঁ, অরেঞ্জিন, এটা অরেঞ্জ থেকে অরেঞ্জিন। এই অরেঞ্জিনটা আপনার একসাথে ডাইজেস্টিভ সিস্টেমকেও সে চাঙ্গা করতেছে, আবার একই সাথে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং তার শরীরে যেহেতু এটা ভিটামিন সি আছে, যে আপনি একটু বলতে পারেন আর কি কি ওষুধ। যেমন আরেকটা খুবই পরিচিত, এটা বলতে গেলে আমাদের দর্শকবৃন্দ বলতে গেলে সবাই জানে, সেটা হচ্ছে কার্মিনা। হ্যাঁ, কার্মিনাটা ডাইজেস্টিভ ডিসঅর্ডারের জন্য খুব ভালো কাজ করে। এটা হজম প্রক্রিয়াকে উদ্বুদ্ধ করে বা হজমি রস নিঃসরণে সহায়তা করে, অর্থাৎ পরিপূর্ণ সাফিসিয়েন্ট হজমি রস নিঃসরণ করে, বায়ু নিঃসরণ করে, বায়ু নিঃসরণ যে অধিক গ্যাস ফর্ম সেটার থেকে রক্ষা করে সহজে খাবারটা। আমাশা রোগীকে তার হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনি এগুলিকে পাশাপাশি দেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন। আর এখানে আপনার ওই যে রোহাবজা সম্পর্কে আগে একবার আপনি একটু টাচ করেছিলেন, এটা সম্পর্কে বলবেন যে রোহাবজা তো আসলে অনেকগুলি, এটা শুধু একটি কোমল পানীয় না, এটা ঔষধি গুণসম্পন্ন এবং খাদ্য পুষ্টি গুণসম্পন্ন একটা জিনিস। এই ব্যাপারে আপনি একটু বলেন যে রোহাবজা কোনো রকমের এখানে হজমে ব্যাঘাত ঘটাবে না এবং কোনো কিছু না, এই ব্যাপারে একটু আপনি বলেন। রোহাবজা মূল্যবান ঔষধি উদ্ভিদ, ফুল এবং মিনারেলস সমৃদ্ধ একটা জিনিস। 27টা গুণান্বিত, 27টা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তো এটার মধ্যে কিছু আছে, যেমন মনে করেন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমাদের দেহে যে ফ্রি রেডিকেলগুলো আছে, যেগুলো রোগ সৃষ্টি করে, সেইগুলোকে ধ্বংস করে দেয়। তো এটার মধ্যে যেমন এই রুয়াবজাতে এটা আছে, তারপর এটার মধ্যে আছে কিছু পুষ্টিগুণ। হ্যাঁ, আমরা এটা থেকে সব ভিটামিন পাচ্ছি। রুয়াবজা মানে আপনার আমার সব ডিসেন্ট্রি রোগী গ্রহণ করতে পারতেছে, খাইতে পারে এবং তার এটা কোনো ক্ষতি করবে না, বরং উপকার হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে মূল্যবান সময় দিয়ে মূল্যবান বক্তব্যে অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে, আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।